সেই যে প্রেম নামের পুরুষটার প্রতি যাদের মনে ঘটা করে ভয় ঢুকলো সেটা এখনো বিদ্যমান। আর বিদ্যমান থাকবেই বা না কেন? প্রেম প্রতিদিন তাকে অপমান করে, রাগাতে চায়, ধমক দেয়, আর এটা যেন প্রেমের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। চাঁদ এড়িয়ে যেতে চাইলেও এড়িয়ে যেতে পারে না। 6টা বছর ধরে প্রেম তাকে জ্বালাচ্ছে। চাঁদ অতীত থেকে ফিরে আসে, ততক্ষণে প্রেমের গমগমে গলার সুর তার কানে আসে। প্রেমের কণ্ঠ শুনে চাঁদের বান্ধবী শিলা দাঁড়িয়ে গেল। শিলার হাত ধরে চাঁদ টানে। চাঁদকে ফিস ফিস করে শিলা বলে, আরে প্রেম ভাই ডাকছে তো, পরে শুনিস, এখন চল। চাঁদ চলে যেতে নিলেই প্রেম বলল, শিলা তোরা কি দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিস নাকি? শিলা দাঁড়িয়ে পড়ে, হাসি মুখে বলে, না ভাইয়া। তাহলে এভাবে দৌড়াচ্ছিস কেন? শিলা চাঁদকে ইঙ্গিত করে বলে, ওর তারা। প্রেম পূর্ণ দৃষ্টি মিলে চাঁদের দিকে তাকায়। মেয়েটার নাক ঘেমে আছে। নাক ঘামলে নাকি স্বামী বেশি আদর করে। অবশ্য সে তো একটু বেশিই ভালোবাসে। চাঁদ সুন্দর বলে কি রোদে হাঁটার কারণে মুখটাতে লাল আভা বেশি ছড়িয়ে পড়ছে। উফ, এতে যেন মেয়েটার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। প্রেমের ইচ্ছা করছে তার পাখিটাকে দিনভর সামনে বসিয়ে দেখতে, কিন্তু প্রেম তো সেটা করে না। নিজেকে সামলায়, বোঝায়, শান্ত করে রাখে। প্রেম বলে, চাঁদ কি সমস্যা? এভাবে দৌড়াচ্ছিস কেন? পাগলা কুকুরের দৌড়ানি খাইছিস? চাঁদ মনে মনে বলে, পাগলা কুত্তা না, আপনার দৌড়ানি খাইছি ভাই। আপনাকে দেখলেই তো আমার কলিজাটা শুকায়া যায়, বুকটা থরফর করতে থাকে। আপনার থেকে পালানোর জন্যই দৌড়াই। চাঁদকে চুপ থাকতে দেখে প্রেম ভুরু কুচকে বলে, চাঁদ। চাঁদ নিজেকে ধাতস্থ করে বলল, ভাইয়া প্রাইভেট আছে, তাই তাড়াতাড়ি যাচ্ছিলাম। প্রেম শিলার দিকে তাকিয়ে বলল, কবে থেকে প্রাইভেট পড়ছিস? শিলা চাঁদের দিকে তাকায়। তারা তো কোনো প্রাইভেট পড়ছে না, তবে কেন বলল? শিলার তাকানো দেখেই প্রেম যা বোঝার বুঝে যায়। আর চোখে ভয়ে কুকড়ে থাকা পাখিটির দিকে তাকিয়ে প্রেম বলে, মিথ্যা বলছিস? এতে শাস্তি কি হতে পারে জানিস? চাঁদ ভয়ে প্রেমের দিকে তাকায়। চোখে হাজারো আকুতি, ভয়ে চোখে জল জমে গেছে। প্রেম চাঁদের দিকে তাকাতেই তার বুকটা কেঁপে ওঠে। মেয়েটা এমন ছলছল করে তাকায় কেন? তার বুকের কাঁপন কি টের পায় না? পায় না বোধ হয়। বোকা রানী যে। প্রেম বলে, শাস্তি তো পেতেই হবে। শিলা চাঁদের হাতে চিমটি কেটে বলে, আমি যাই। প্রেম সঙ্গে সঙ্গে বলে, যেতে দিচ্ছি না তো। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া চাঁদের চোখে পানি টলটল করে ওঠে। প্রেম তার বোকা পাখির টলটলে চোখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা যা। চাঁদ আর শিলা সামনে এগিয়ে যায়। শিলা চাঁদের থমথমে মুখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস পায় না। চাঁদ দাঁতের সাথে দাঁত চেপে বলল, তুই কত খারাপ। আর যদি কখনো তুই ওই প্রেম ভাইয়ের সাথে কথা বলেছিস, তাহলে তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, সব সম্পর্ক শেষ। শিলা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সায় জানায়, বলে, প্রেম ভাইয়ের সাথে তোর কি সমস্যা আল্লাহ ভালো জানে। কি সমস্যা আমি জানি না, আঠার মতো লেগে থাকে। তোর সাথে এমন করে কেন? জানি না। প্রেম চাঁদের যাওয়ার দিকে অপলক তাকিয়ে থাকে। এই যে সমস্ত কাজ ফেলে এখানে বসে আছে কার জন্য? এই বাচ্চা পাখিটার জন্যই তো। একটা পলক দেখে যে কতটা শান্তি লাগে সেটা কি বলে বোঝানো যাবে? যাবে না তো, কারণ সবাই তো আর প্রেমের মতো শান্তি পাবে না। তার চোখ দিয়ে চাঁদকে একটা বার কেউই দেখুক, তাইলেই না প্রেমের বোকা রানীকে দেখতে পাবে। বাড়ির নাম শেখ বাড়ি হলেও এখন আর আগের মতো নাম জোশ নেই। মিজান শেখ এককালে একটানা 2বার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। সমাজে বেশ নাম ডাক অর্জন করেছে, কিন্তু টাকার সাথে পেরে ওঠেনি। বিধায় আর চেয়ারম্যান পদ ধরে রাখতে পারেনি। শওকত হাওলাদার টাকার জোরে সে যে পদটা নিয়েছে, এখন পর্যন্ত তার কাছ থেকে চেয়ারম্যান পদ কেউই কেড়ে নিতে পারেনি। মিজান শেখ অবশ্য চেষ্টা করেছে, কিন্তু গ্রামের জনগণ সামান্য কয়টা টাকার বিনিময়ে শওকত হাওলাদারকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছে। শওকত হাওলাদারের সাথে পাল্লা দিতে গিয়ে মিজান শেখ তার সবকিছু বিক্রি করে দিয়েছে। চেয়ারম্যান তো হতেই পারেনি, মাঝখান দিয়ে নিজের সর্বস্ব হারিয়েছে। মিজান শেখের এই আক্ষেপ সারাটা জীবন থাকবে। এখন অবশ্য উনি ভালো আছে। বাপের আমলের কয়টা পুকুর আর 4টা ভাড়া করা দিঘিতে মাছ চাষ করে, তা দিয়ে তার সংসার স্বাচ্ছন্দ্য মতো চলে যাচ্ছে। একই গ্রামে থাকে যেহেতু, শওকত হাওলাদারের সাথে তার মাঝে মাঝে দেখা হয়, হাসি মুখে কথা বলে, কিন্তু মনের কষ্ট মনেই থাকে। মিজান শেখের বাড়িটা অনেক আগে করেছে। টিন সেটের হাফ বিল্ডিং, 4টা রুম, 2টা মেয়েকে নিয়ে বেশ আরামেই জীবনযাপন করছে। মিজান শেখের 2টা কর্মচারী আছে, যারা ওনার সাথে ওনার দিঘি একসাথেই পরিচালনার কাজ করে। সারাদিন পরিশ্রম করে বিকালে উনি বাড়ি আসে। স্বামীকে এমন ঘামন্ত অবস্থায় দেখে রোকসানা বেগম ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানায়, দ্রুত নিয়ে মিজান শেখের হাতে দেয়। রোকসানার এমন যত্ন মিজান শেখ বেশ উপভোগ করে। রোকসানার আদর যত্নে ঘরে আসলেই এক প্রকার শান্তি অনুভব করে। শরবত খেয়ে বলে, চাঁদনি আর চাঁদ কোথায়?
চাঁদনি বাড়িতে এসেছে অনেকক্ষণ, কিন্তু আপনার আদরের চাঁদ এখনো আসেনি। কই ঘুরতেছে কে জানে। মিজান শেখ কিছুক্ষণ ভেবে বলল। আজকে থেকে তো প্রাইভেট পড়ার কথা, হয়তো পড়তাছে। মিজান শেখ ভাবুক চোখে বাইরের দিকে তাকিয়ে থাকে। রোকসানা স্বামীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি ভাবেন? মিজান শেখ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাবছি আল্লাহ আমাকে 2টা মেয়ে দিল, মেয়ে 2টা তরতর করে বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। কিছুদিন পর বিয়ের বন্দোবস্ত করতে হবে। একটা বড় ছেলে থাকলে খুব ভালো হতো, আমার এত চিন্তা করতে হতো না। রোকসানা বেগম প্রতি উত্তরে কি বলবে বুঝতে পারল না। এই চিন্তা মাঝে মধ্যে তার মাথাতেও আসে। মেয়ে দুইটাকে তো আজীবন আর বাবার বাড়ি রেখে দিতে পারবে না, বিয়ে দিতে হবে। বৃদ্ধ বয়সে তারা খুব একা হয়ে যাবে, এটা ভাবলেই তার নিজের কাছে সব এলোমেলো লাগে। ঘরের দরজায় পা দিয়েই চাঁদ থমকে যায়। তার আব্বার দীর্ঘশ্বাস তার বুকে এসে লাগে। ছটপট পায়ে এগিয়ে যায়। চাঁদকে দেখেই মিজান শেখের মুখে হাসি ফুটে ওঠে। চাঁদ তার আব্বার গা ঘেঁষে বসে বলে, আব্বা, তোমার ছেলে নাই তো কি হয়েছে? আমি আছি তো। আমি তোমাদের ছেলে শূন্যতা পূরণ করব। দেখবে একদিন আমি অনেক বড় হব, আমার অনেক বড় একটা অফিস থাকবে। তুমি আর আম্মা আমার অফিসে যখন যাবে, তখন আমার সেক্রেটারি আমাকে ফোন করে বলবে, চাঁদ ম্যাম, আপনার বাবা মা এসেছে। চাঁদের সরলপানা কথায় মিজান শেখ আর রোকসানা একসাথে হেসে ফেলে। মিজান শেখ চাঁদের মাথায় হাত বুলিয়ে বলে, দোয়া করি আমার আম্মার মনের সকল আশা পূরণ হোক। চাঁদ তার আব্বাকে জড়িয়ে ধরে। রোকসানা কপট রাগ দেখিয়ে বলে, আল্লাদির আল্লাদ করা শেষ হলে গোসলটা সেরে ভাতটা খেতে আসুন। চাঁদ হাসি মুখে উঠে নিজের রুমে চলে যায়। বাড়ির সবার আদরের মেয়েটির নাম হচ্ছে চাঁদ। চাঁদের নামটার মতো চাঁদও দেখতে খুব সুন্দর। চাঁদের রুমটা বাড়ির একদম শেষ মাথায়, তারপর চাঁদনির রুম। যদিও চাঁদনি আর চাঁদ একই রুমে থাকতে পারত, কিন্তু চাঁদনি একসাথে থাকা পছন্দ করে না, বিধায় দু বোন দু রুমে থাকে। চাঁদ নিজের রুমে গিয়ে লোহার পাল্লার জানালাটা খুলে দেয়। তার রুম থেকেই রাস্তা দেখা যায়। দক্ষিণের বাতাসে সারাটা ঘর মোমো করে ওঠে। চাঁদ গুনগুন করে গান গায়। প্রেম বাড়ির সামনে বাইকটা থামায়। একতলার বিশাল বাড়িটার চারপাশে তাকালেই আভিজাত্যর ছোঁয়া চোখে পড়ে। বিশাল বাড়িটায় কোনো কিছুর কমতি নাই। কমতি থাকবে কিভাবে? শওকত হাওলাদার যেমন 2 হাতে রোজগার করে, তেমন খরচও করে। প্রেম বড় বড় পা ফেলে বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। সে এই পরিবারের সবার ছোট সদস্য হলেও তার রাগ দাম্ভিকতার জন্য সকলে তাকে মেনে চলে। সে সোফায় বসে বলে, আম্মা, শরবত দাও। রাবেয়া বেগম তখন রান্নাঘরে নতুন তরকারি রান্না করছে। তার শাশুড়ি এক তরকারি দ্বিতীয় বেলা খেতে পারে না, তাই দুপুরে রান্নার পরেও রাতের জন্য রান্না করতে হয়। প্রেমের ডাক শুনে নিজের হাতের কাজ ফুলের কাছে বুঝিয়ে দিয়ে শরবত নিয়ে ছেলের সামনে হাজির হয়। এই বিকেলে প্রেম তার মাকে এমন ঘেমে ঘেটে একাকার অবস্থায় দেখে ভুরু কুচকে কিছুটা বিরক্ত নিয়ে বলে, আম্মা, তুমি এখন রান্নাঘরে কি করো? রাবেয়া সহজ সরল মানুষ, হেসে বলে, রান্না করি আব্বা। কিসের রান্না? তোমার দাদির জন্য। উনি তো এক তরকারি দুবেলা খেতে পারে না। না খেলে না খেয়ে থাকবে। তোমাকে পেয়েছে বলেই তো এমন ঢং করার সাহস পায়। অন্য কারো সময় তো এমন ঢং করার সাহস পায় না। কাকা যে ঢাকা গিয়েছে, তার বউয়ের হাতে রান্না তো একটা বারও দাদি খেতে পারলো না। উল্টো তার বউকে আম্মা আম্মা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলে। বচ্চাত বুড়ি একটা। রাবেয়া হেসে বলে, এত কথা বলিস না, মুরব্বী মানুষ, বদদোয়া লাগবে। তা তুমি এত করে কি দোয়াটা পেয়েছো? আখিরাতে পাবো। প্রেম তার দাদি পেশকারা বেগমকে একেবারেই পছন্দ করে না। পছন্দ না করার কারণ হলো সে ছোটবেলা থেকেই প্রেম দেখছে। পেশকারা বেগম তার আম্মার সাথে দুর্ব্যবহার করে, কথায় কথায় তাচ্ছিল্য করে, আর কাকির সাথে মিষ্টি ব্যবহার করে। কারণ প্রেমের কাকি আবার পেশকারা বেগমের আপন বোনঝি, সেই সুবাদে তাকে মাথায় তুলে রাখে। প্রেম আর কিছুই বলল না। তার আম্মা খুব নরম মনের মানুষ, তাই আম্মাকে পেশকারা বেগমের কথা বলে লাভ নাই। সে সোজাসুজি হয়ে সোফায় শুয়ে পড়ে। রাবেয়া বেগম ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু খাবি আব্বা? প্রেম না করে দেয়। সারাদিন দৌড় ঝাঁপে শরীরটা খুব ক্লান্ত তার। চেয়ারম্যান শওকত হাওলাদার খুবই বিচক্ষণ মানুষ। নিজের রাজনীতিতে পাকাপোক্তভাবে প্রবেশ করার পর নিজের শক্তপোক্ত একটা খুঁটি দরকার ছিল, আর সেই ডান হাত হচ্ছে প্রেম। ওনার অবর্তমানে এই চেয়ারম্যান পদ যেন অন্য কারো কাছে না যেতে পারে, সেদিকে ওনার যথেষ্ট দৃষ্টি। তাই তো মাস্টার্স কমপ্লিট করার পরেও বাইরে কোথাও কাজ করতে না পাঠিয়ে প্রেমকে সে গ্রামে রেখে দিয়েছে এবং রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছে। প্রেম অবশ্য রাজনৈতিক বিষয়গুলো খুব ভালো বোঝে। তার গম্ভীর অহংকার, বিচক্ষণতা সমস্ত কিছুই রাজনীতিতে টিকে থাকার জন্য উপযোগী। যদিও শওকত হাওলাদারের বড় ছেলের দায়িত্ব ছিল বাবার আসনের পাশে নিজের শক্ত অবস্থান তৈরি করা, কিন্তু পরাগের এই সমস্ত বিষয়ে ধ্যান জ্ঞান নাই বললেই চলে। সে নিজেকে নিজের মতো করে চালাতে পছন্দ করে, বাবার কাজে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করে না। বরং সে তার বাবার প্রতি চাপা ক্ষোভের কারণে ঠিকঠাক কথা বলে না, হালকা লেখালেখি করে দিন কাটায়। রাত গভীর হয়, তবে প্রেমের চোখে এক ফোঁটাও ঘুম নাই। বুকের ভেতরটা ছটফট করে।
প্রেম নামক বিস্ফোরণে অন্তরটা পুড়িয়ে দিচ্ছে। 6টা বছর ধরেই তো সে এই অসহ্য যন্ত্রণায় ছটফট করে দিন কাটাচ্ছে, কিন্তু এই যন্ত্রণাটা একতরফা। কিন্তু ছোট্ট পাখিটা তো জানেও না তার জন্য এই রাগী পুরুষটা কেমন করে দিন কাটাচ্ছে। অপেক্ষার প্রহর যাতনায় কেবল ঘুমের সময় কাটায়। আগে চাঁদকে দেখলে প্রেম নিজেকে গম্ভীরভাবে প্রকাশ করতে পারত, কিন্তু আজকাল চাঁদ যেন তরতর করে বড় হয়ে যাচ্ছে। দেখলে বুকের ভেতরের ব্যথাটা চিনচিন করে গাঢ় হয়, রাতের ঘুম হারাম হয়। এখন চাইলেও নিজেকে গম্ভীর রাখতে পারে না, মনের কবুতরটা ছটফট করে বেরিয়ে আসতে চায়। সে মনকে বোঝাতে চায় চাঁদ এখনো ছোট্ট বাবুই পাখি, কিন্তু মন সে যে বড়ই অবাধ্য। উল্টা তাকে বোঝায় কিসের ছোট, আর ছোট হলে ছোটই সই। আমি আর এই দহন সহ্য করতে পারবো না। ছোট মানুষকেই তো হাতে আনাটা বেশি সহজ, বুঝিয়ে পড়িয়ে নিজের করে নিলেই তো সুবিধা। নিজের মনের এমন অবুঝপনা কথাতে প্রেম নিজেই হাসে। উপর হয়ে শুয়ে ভাবে এমন একটা ছোট মেয়ের মাঝে এমন কি পেল যে সুদর্শন প্রেম এমন আটকালো যে ছোটার নাম নেই। লোকে জানলে হাসবে না? লোকে হাসবে কি, মাঝে মাঝে তো প্রেম নিজেই হাসে। ক্লাস 6-এ পড়ুয়া একটা নাবালিকা মেয়ের প্রেমে পড়েছিল সে।